যে একটা কোম্পানি তার ব্যবসা শুরুর জন্য তার মেশিনপত্র আমদানির পর্যায়ে যেতে এইটুক লাইসেন্স দেওয়ার জন্য সময়টা 355 দিন থেকে আমরা ইনশাল্লাহ 14 দিনে নামিয়ে নিয়ে আসবো। গত কয়েক বছরে দেখা গেল যে আমরা অল্প সময়ে অনেক বেশি ঋণ নিয়েছি, কিন্তু বাস্তবিকভাবে আমাদের অর্থনীতির সম্প্রসারণ সেইভাবে ঘটে নাই, সেইভাবে বিনিয়োগ আসে নাই, সেইভাবে কর্মসংস্থান সৃষ্টি হয় নাই। যেই জন্য এই যে বছর বছর শুধু ট্যাক্স জিডিপি কমে, রেশিও কমে, তার কারণ হলো এই ইকোনমির সাইজ ট্যাক্সেবল না। এটা যে যথেষ্ট পরিমাণ জাতীয় বিনিয়োগের ক্ষেত্র তৈরি করছে না। একটু আগে আমাদের এনবিআর এর সদস্য যেটা বললেন যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও কম, শুধু কম না, আপনাদের আমি একটা তুলনা দেই তাহলে সবার জন্য বুঝতে সুবিধা হবে। আমাদের পাশের দেশ ভারত, আপনি পাবলিক ইনভেস্টমেন্টটা কি করেন? পাবলিক ইনভেস্টমেন্টটার বোঝার সব থেকে ভালো উপাখ্যান হচ্ছে ন্যাশনাল বাজেট। এটি আপনার পাবলিক ইনভেস্টমেন্ট। ভারতের বাজেটের সাইজ হচ্ছে ওর জিডিপির 19%, 17%, ওর 12% হচ্ছে ট্যাক্স জিডিপি রেশিও। আপনি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলিতে যান, ওদের ট্যাক্স জিডিপি রেশিও অ্যারাউন্ড 40%। দুই একটা দেশ আছে যাদের বাজেট সারপ্লাস থাকে, সেই জায়গায় আপনার জিডিপি রেশিও হচ্ছে 6.8%। এখন আজকের দিনে আচ্ছা, আমি কি আপনাদের ক্লান্ত করে ফেলছি নাকি? আজকের দিনে যদি আপনার জিডিপির সাইজ হয় $460, 60 বিলিয়ন, তার মানে 46,000 কোটি ডলার, তাই তো? এটার উপরে যদি 6% ট্যাক্স না হয়ে, 7% ট্যাক্স না হয়ে, রাজস্ব না হয়ে যদি 15% হতো, তাহলে কি হতো দেখেন। 60 লাখ টাকার 7% হচ্ছে 4,20,000 কোটি টাকা। 60 লাখ টাকার 15% হচ্ছে 9 লাখ কোটি টাকা। 9 লাখ কোটি টাকা দিয়ে যদি আপনি রাজস্বের উপর ভর করে আপনার যদি বাজেট সাজাতেন, তাহলে সেই বাজেটের সাইজ হতো 13-14 লাখ কোটি টাকা। তাহলে আপনি আপনার শিক্ষার পিছনে বেশি ব্যয় করতেন, আপনি কর্মসংস্থানের জন্য বেশি বিনিয়োগ করতেন, গবেষণাতে বেশি খরচ করতেন। যে ইনভেস্টমেন্টগুলি একটা জাতির ভিত্তি তৈরি করে দেয়, সেগুলিতে বেশি বেশি বিনিয়োগের সক্ষমতা আপনার আসতো, যে সক্ষমতা আপনার নাই। বরং আপনার জাতীয় প্রয়োজনের কাঙ্ক্ষিত বিনিয়োগগুলিতে বিনিয়োগ সক্ষমতা দিন দিন কমছে। তো যাই হোক, আগামী দিনে আমরা যে জিনিসটা করতে চাই, আমাদের যে ডেট সার্ভিস ম্যানেজমেন্ট, সেটা যেন অস্বস্তিকর জায়গা থেকে স্বস্তিকর জায়গায় আসে, সেটিতে যেতে চাই। আগামী দিনে এডিপিতে আমরা যে প্রজেক্টগুলি নিব, সেই প্রজেক্টগুলির জন্য আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে 3টা লক্ষ্য উল্লেখ করেছেন, 3R, রিকভারি, রেস্টোরেশন, আর কি সদস্য মহোদয়? আচ্ছা, যাই হোক, রিস্ট্রাকচার, রিকনস্ট্রাকশন এন্ড রিকভারি, আর রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ভ্যালু ফর মানি। তার মানে যে বিনিয়োগটা হবে তার একটা দৃষ্টিগ্রাহ্য, টেনজিবল, ক্লিয়ার কাট, ওয়েল ডিফাইন্ড রিটার্ন থাকতে হবে, অ্যাবস্ট্রাক্ট হওয়া যাবে না। আর আমার রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কি, সেটা ওয়েল ডিফাইন্ড হতে হবে। কি পরিমাণ টাকা আমি ঢাললাম, কি পরিমাণ বিনিয়োগ করলাম, তার বিনিময় কি পাচ্ছি, সেটা ওয়েল ডিফাইন্ড থাকতে হবে। তো সেইভাবে আমরা আগামী দিন আমাদের এডিবি প্রজেক্টগুলি সাজাতে চাই। আপনি বিগত স্বাধীনতা পরবর্তী যে কোনো সময়ের উপাখ্যান যদি নেন, বিশেষত গত 10-12 বছরে, তাহলে দেখবেন একই সেক্টর, মানে একই জাতীয় প্রজেক্টের ছড়াছড়ি, একই প্রজেক্ট বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন নামে নেওয়া হচ্ছে। এগুলি হচ্ছে স্কোয়ান্ডারিং অফ মানি, মানে টাকা তুলে টাকাটা নষ্ট করে দিলেন। এই জাতীয় ওভারল্যাপিং যাতে না হয়, সেই জন্য প্রযুক্তিগত সক্ষমতা যাতে যারা প্ল্যানিং করেন, প্ল্যানিং কমিশনে আছেন, তারা যেন সেই ক্ষমতাগুলি একুয়ার করেন, অর্জন করেন, সেগুলি হবে আমাদের আগামী দিনের লক্ষ্য, যাতে প্রজেক্টগুলি ওভারল্যাপিং না হয়। আচ্ছা, দ্বিতীয়ত, আমাদের ইনভেস্টমেন্টের পথে একটা অনেক বড় বাধা হলো প্রসেসের জটিলতা। আজকের দিনে একটা নতুন কোম্পানি যদি বিজনেস শুরু করতে চায়, তার কম বেশি 355 দিন লাগে
লাইসেন্স পারমিট সবগুলি জোগাড় করতে অনেকগুলি প্রতিষ্ঠান থেকে, সরকারি এজেন্সি থেকে ক্লিয়ারেন্স নিতে হয়, সেখানের মধ্যে ওভারল্যাপিং আছে। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক আগ্রহ এবং তার নির্দেশে এই উদ্দেশ্যে একটা ছোট্ট বডি করে দেয়া হয়েছে। আমরা ইতিমধ্যে চেক করে দেখেছি যে একটা কোম্পানি তার ব্যবসা শুরুর জন্য তার মেশিনপত্র আমদানির পর্যায়ে যেতে এইটুক লাইসেন্স দেওয়ার জন্য সময়টা 355 দিন থেকে আমরা ইনশাল্লাহ 14 দিনে নামিয়ে নিয়ে আসবো। আর বাদ বাকি লাইসেন্সগুলি তার হয়তো পেতে সময় লাগবে, যেমন ফায়ার লাইসেন্স ইত্যাদি, কিন্তু সেগুলো যেন ভোগান্তি ব্যতি রেখে একটা স্ট্রাকচার্ড ওয়েতে সে পায়, বিভিন্ন দরজায় তার যাওয়া না লাগে, তার বেশিরভাগ ইন্টারাকশন অনলাইনে হয়, এটা আগামী দিনে আমরা নিশ্চিত করব। তাতে বিনিয়োগের একটা কাঙ্ক্ষিত প্রভাব আমরা আগামী দিন দেখব। দ্বিতীয়ত, আমাদের যে ইনস্টল প্রোডাকশন ক্যাপাসিটি, যে ইন্ডাস্ট্রিগুলি আছে, সেগুলিতে আমরা যথেষ্ট পরিমাণ জ্বালানি দিতে পারছি না। তার মানে সবগুলির ইতিমধ্যে স্থাপিত প্রতিষ্ঠানের পূর্ণ ক্ষমতা যদি আমরা ব্যবহার করতে পারতাম, তাহলে আমরা শিল্প প্রবৃত্তি বেশ কয়েক পয়েন্ট আপ দেখতাম, ন্যাশনাল জিডিপির গ্রোথও আমরা কয়েক পয়েন্ট আপ দেখতাম। তাহলে আগামী দিনে আমাদের আরেকটা লক্ষ্য হচ্ছে যত দ্রুত সম্ভব আনইন্টারাপ্টেড এনার্জি সাপ্লাইয়ের ব্যবস্থা করা, যাতে ইতিমধ্যে ইনস্টল ফ্যাক্টরিগুলি তার পূর্ণ ক্ষমতায় চলতে পারে। দ্বিতীয়ত, আপনি নতুন একজন ইনভেস্টর যদি আসে, তাকে তো তার মেশিন ঘোরানোর সুযোগ আপনার করে দিতে হবে, এটা তো এনশিওর করা লাগবে। মাঝে মাঝে মাথা নাড়লে বুঝবো যে আমার সাথে আপনারা আছেন। তো সেই জন্য এই দুইটা জিনিস আমরা আগামী দিনে অ্যাড্রেস করব। কিভাবে অ্যাড্রেস করব সেটা সরকারের কিছু অভ্যন্তরীণ মানে অনগোয়িং কিছু প্রসেস পরিকল্পনার বিষয়, সেই জন্য আমি আগামীটা বলছি না, এটার সাথে অন্য মন্ত্রণালয় জড়িত, এটার প্যারেন্ট মিনিস্ট্রি আমি না, জ্বালানি মন্ত্রণালয়। তৃতীয়ত, আমাদের সরকারি মালিকানাধীন যে ফ্যাক্টরিগুলি আছে, এইগুলি জ্বালানির সরবরাহ নিশ্চিত করার সাপেক্ষে আমরা দ্রুত বেসরকারি খাতে নিতে চাই। আজকে থেকে 70 বছর আগে যে সেক্টরের উপর একটা ফ্যাক্টরি হয়েছে, ঠিক ওই সাবজেক্টের উপর এই ফ্যাক্টরি আর চলবে না, কারণ ইকোনমিক লাইফ ইজ অলরেডি গন। কিন্তু নতুন ইনভেস্টর এসে নতুন ইনভেস্ট করবে, নতুন এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, ওই ব্যবস্থা করার জন্য এইটুকু সময় আমাদের দরকার। ফোর্থ হচ্ছে পৃথিবীর এরকম আর কেস আছে কিনা এটাও একটা দেখার বিষয়। 18-20 কোটি মানুষের একটা দেশে, যেটার অনেকগুলি পণ্য আমদানি নির্ভর, সেখানে কোনো স্ট্র্যাটেজিক রিজার্ভ নাই। আপনি সয়াবিন তেলের এখানে কোনো মজুদ নাই, আপনার এলএনজির এখানে কোনো মজুদ নাই। কয়েকদিন আগে গালফে যখন যুদ্ধ শুরু হয়, তখন সব থেকে বড় কনসার্ন ছিল যে এই প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পরে যদি কোনো কারণে 15 দিন, 20 দিন, 1 মাস এলএনজি না আসে, তাহলে কি হবে? এটা তো নিয়মিত বিরতিতে পাইপে ইনজেক্ট করতে হবে, যাতে পাইপে গ্যাস পর্যাপ্ত থাকে। তো আগামী দিনে এই যে সমস্ত জিনিসের উপর আমরা solely আমদানি নির্ভর, সেইগুলির এক একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ স্টোরেজ আমরা বিল্ড আপ করব। তার মানে এলডিসি গ্রাজুয়েশনের প্রস্তুতি হিসাবে 1 নম্বর হচ্ছে এই দেশকে আমরা ইনভেস্টেবল করব, বিজনেস প্রসেস সিম্পলিফাই করব। আমাদের যে ডেট যেটা জমা হয়েছে, এটা তো একটা চলমান বিষয়, আরো নতুন ডেট যোগ হবে, সেগুলি যেন ওয়েল ডিভাইসড হয় এবং আমাদের আয়ের সাথে সেটার সম্পর্কিত হয়, আনুপাতিক হয়, ইকুইটেবল হয়, সেই জিনিসটা আমরা করব। আমাদের লজিস্টিক কস্ট পৃথিবীর বেশিগুলির মধ্যে একটা 16%, আমাদের জিডিপির 16% হচ্ছে আমাদের লজিস্টিক কস্ট, গ্লোবাল স্ট্যান্ডার্ড হচ্ছে 10%। কিভাবে এটা কমিয়ে আনবেন? কমানোর অনেকগুলি রাস্তা আছে। একটা এক্সাম্পল বলবো, চিটাগং পোর্টের হ্যান্ডলিং এ যে খরচ হয়, আমরা সেখানে যদি এফিসিয়েন্সি আনতে পারি, লজিস্টিক কস্ট কমে আসবে। আমরা বিভিন্ন প্রোডাক্টের ট্রেসেবিলিটি করব এখন শুরু থেকে শেষ পর্যন্ত, যেটা ইউরোপিয়ান ইউনিয়নেরও আগামী দিনের একটা শর্ত। এই ট্রেসেবিলিটির সাথে সাথে একটা প্রজেক্ট, একটা পণ্য যেটা ঠাকুরগাঁয়ে উৎপাদন হচ্ছে, কৃষি পণ্য, ওইখানে 15 টাকা, আর কারণ বাজারে এসে হচ্ছে সেটা 115 টাকা বা 85 টাকা বা 75 টাকা।
মাঝখানে কোথাও না কোথাও প্রাইসটার একটা ইরেশনাল জাম্প হচ্ছে। এই এই ইরেশনাল জাম্পের জায়গাটা আমরা আইডেন্টিফাই করব এবং এটা যেন সাপ্লাই চেইনটা যেন মোর ওয়েল কোঅর্ডিনেটেড, এখানকার যে বাড়তি ফ্ল্যাশ যেখানে টাকা অহেতুক খরচযোগ হয় সেই জায়গাগুলি অ্যাড্রেস করার চেষ্টা করব যাতে লজিস্টিক কস্টটা কমে আসে। তো এই সমস্ত কাজের উদ্দেশ্য হচ্ছে এই দেশটাকে আরো বিনিয়োগযোগ্য, আকর্ষণীয় করে তোলা। বেশি বেশি যদি ইনভেস্টমেন্ট আসে আপনার জিডিপির সাইজ বড় হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এই দেশের তার ন্যাশনাল ইনভেস্টমেন্টের ক্ষমতাটা আরো বাড়তে থাকবে।